দেখুন, আজকে দুপুরে যে বিস্ফোরক খবর আমাদের সামনে এসছে তা হলো মোহাম্মদ ইউনূসের সরকারের 11 জন হাই প্রোফাইল অফিসিয়ালরা কলকাতাতে আসছেন একটি হাই ভোল্টেজ মিটিং করার জন্য। নবান্নে এই মিটিং যখন হবে ঘোষণা করা হয়েছে, তখন ধরেই নেওয়া যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার সমতুল্য কোনো হায়ার অফিসিয়ালের সঙ্গে এই মিটিং হতে পারে। এই রিপোর্টে এটাও বলা হয়েছে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই বাংলার যে সরকার আছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চিঠি লিখে এই মিটিং এর বিষয় কিন্তু বিশদে জানিয়েছেন। এবার হঠাৎ এমন কি দরকার পড়লো বাংলাদেশ সরকারের যে তারা তৎক্ষণাৎ কিছুটা হঠাৎ করেই এই ধরনের হাই ভোল্টেজ মিটিং এর একটা অনুভব তারা করলো। এই সম্পূর্ণ বিস্তারিত কারণ নিয়েই আজকের এই ভিডিও। যারা এই ভিডিও শেষ অবধি দেখবেন তারা বুঝতে পারবেন একাধিক বিষয় নিয়ে বর্তমানে ভারত এবং বাংলাদেশের যে সমস্যা এখন চলছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাও কিন্তু ঢুকে আছে। তাই ভিডিও শেষ অবধি দেখবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের এই বিষয়ে সম্পূর্ণ কি মতামত। প্রথমত, সরকারি যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে দেখা যাচ্ছে এই 11 সদস্যের দল 5 দিনের সফরে কলকাতায় আসবেন। 6 এবং 7 তারিখ তারা মিটিং করবেন এবং এই মিটিং নাকি কলকাতার হায়াতেও হতে পারে। কিন্তু তারা এই মিটিং যখন আসবেন 5ই মার্চ কলকাতায় আসার পর তারা ট্রেনে করে ফারাক্কায় যাবেন। যখন ফারাক্কায় যাচ্ছেন তখন ধরেই নেওয়া যায় ফারাক্কা ব্যারেজ কেন্দ্রিক একাধিক জায়গা কিন্তু তারা পরিদর্শন করবেন। অর্থাৎ নিশ্চিতভাবে বলা যায় এই বাংলাদেশ সরকার এবার ভারত এবং বাংলাদেশের যে একাধিক জল চুক্তি আছে সেগুলো নিয়ে নাড়াচাড়া শুরু করলেন। দেখুন, এই অন্তর্বর্তীকালীন সরকারের মানসিকতা সম্পূর্ণভাবে কিন্তু প্রো চায়না এবং প্রো পাকিস্তানি। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত সরকার এই মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে কোনো নতুন করে চুক্তি রিনিউ করবে কিনা সেটি কিন্তু বড় প্রশ্ন। আর পার্টিকুলার এমন একটা বিষয়কে নিয়ে তারা বাংলাতে আসছেন যে বিষয়ে কিন্তু বাংলাও না চাইতেই ঢুকে পড়েছে এবং বাংলাকে পুরো বিষয়টায় টপকে কিছু করাও এই মুহূর্তে কিন্তু করা কার্যত অসম্ভব। তিস্তা জল চুক্তি, এই তিস্তা জল চুক্তি এখন বাংলাদেশের রাজনীতিতে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কিছুদিন আগে হঠাৎ করে ঘোষণা করে দেন তারা চীনের সঙ্গে মিটিং করতে চান, কারণ চীন নাকি $1 বিলিয়ন ইনভেস্ট করতে চায় তিস্তা জল চুক্তিতে। আর এখানেই কিন্তু সব থেকে বড় বিপদে পড়ে যায় ভারতবর্ষ। কেন আমি বলছি ভারতবর্ষ? কারণ তিস্তার যদি নদীর গতিপথটা দেখেন তাহলে দেখবেন এটি এমন একটা জায়গা থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশে ঢুকেছে, সেই জায়গাটা ইতিমধ্যেই ভারতের অত্যন্ত সংবেদনশীল একটা জায়গা। তিস্তা নদীর গতিপথটা যদি দেখেন তাহলে দেখবেন এটি সিকিমের সোলামাও হ্রদ থেকে তৈরি হয়ে বাংলাদেশে বিভিন্ন অংশে গিয়ে ব্রহ্মপুত্র হ্রদে মিশেছেন। বাংলাদেশের যে ফুলচাপড়ি পয়েন্ট আছে সেই ফুলচাপড়ি পয়েন্টে ঢুকে গিয়ে বাংলাদেশে বিস্তীর্ণ জায়গায় প্রভাবিত হয়েছেন এবং পরবর্তীকালে ব্রহ্মপুত্র হ্রদে পৌঁছেছে। এবার এই তিস্তা জলের আসল মালিকানা কে তা নিয়ে কিন্তু এক ঐতিহাসিক তর্ক বিতর্ক এর আগে হয়েছে। এই তিস্তা নদীর গতিপথ যদি দেখেন তাহলে দেখবেন 414 কিলোমিটার এই নদীটির 309 কিলোমিটার জায়গায় ভারতবর্ষে এবং 105 থেকে 110 কিলোমিটার নদী কিন্তু প্রবাহিত হয় বাংলাদেশে। এ নিয়ে একাধিক চুক্তি অতীতে হয়েছে এবং বর্তমানে এই সমস্ত চুক্তির পুরো ফাইলটিকে ওপেন করে দিয়েছেন মোহাম্মদ ইউনূস সরকার। যখন ভারতবর্ষ বাংলাদেশের একাধিক টার্মে রাজি হচ্ছে না সোকল্ড, তখন তারা চীনের কাছে চলে গিয়ে বলেছেন যে আপনারা এই তিস্তাকে নিজেদের মতো ভেবে এর উপরে একাধিক প্রকল্প বা প্রজেক্ট নিতেই পারেন। সমস্যাটা ঠিক কোথায়? দেখুন, 1984 সালে প্রথমে এই একটি জলচুক্তি হয়। পরবর্তীকালে 2011 সালে আরো একটা এই চুক্তি নবীকরণ করার একটা সময় আসে। সেই চুক্তি অনুযায়ী ঠিক হয় ভারতবর্ষ 42.5% এই জল নিজেদের দিকে ধরে রাখবে এবং বাংলাদেশকে তারা 37.5% জল কিন্তু ডিস্ট্রিবিউট করবে। দেখুন, নদী উপর থেকে নিচের দিকেই যায়। ফলে ভারতবর্ষ যদি এই তিস্তা নদীতে বিভিন্ন সময় কোনো বাঁধ তৈরি করে তাহলে কিন্তু বাংলাদেশের অসুবিধা হতে পারে। আর এই চুক্তি মেনেই ভারতবর্ষ কিন্তু এতদিন চলাফেরা করেছিল। 2011 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় থাকেন তখন মনমোহন সিং এর সঙ্গেও এ বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলেন। কিন্তু পরবর্তীকালে 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিস্তা চুক্তি নিয়ে ভারত সরকার যদি এগোতে চায় তাহলে বাংলাকে ডিপ্রাইভ করে এগোনো যাবে না। অর্থাৎ 2024 সালে পরবর্তীকালে যখন নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার প্রথম দিকে সফরে এই তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হয় তখন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলাকে বঞ্চিত করে নাকি তিস্তা জলবন্টন চুক্তি কিছুতেই করতে পারবে না কেন্দ্রীয় সরকার।
অর্থাৎ এই ডিসপুট, যে ডিসপুট 1984 সাল থেকে চলছে একটি চুক্তি মারফত, এই পুরো বিষয়টার মীমাংসা হলেও 2011 সাল এবং 2024 সালে এসেও নতুন করে এই চুক্তি কিন্তু রিনিউ করা সম্ভব হয়নি ভারত সরকারের পক্ষ থেকে। তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বাইটও দেন। তিনি বলেন ভারত এবং বাংলাদেশে মোট 54টি নদী একে অপরের সঙ্গে বর্ডার শেয়ার করছে বা একে অপরের সঙ্গে মিলেমিশে আছে। তিস্তা এমন একটা চুক্তি, এই চুক্তি জলের উপর বাংলাদেশের একাধিক কিছু জিনিসও কিন্তু নির্ভর করে। যেমন ধরুন, তিস্তায় যদি ভারত সরকার জল আটকে রাখে তাহলে গরমকালে ওই দেশে জল যায় না, ফলে ওই দেশে চাষবাস কৃষিকাজ হয় না। এমনকি বর্ষাকালে যখন এই নদী দুকুল উপচে প্লাবিত হয়, তখন ভারত সরকার যদি এই তিস্তা এই ব্যারেজ যদি খুলে দেয় তাহলে কিন্তু বাংলাদেশে বন্যা হওয়ার সম্ভাবনা দেখা যায়। ভারত সরকার যখন শেখ হাসিনা ছিল তখন কিন্তু পার্টিকুলার এই বিষয় নিয়ে অত্যন্ত সংবেদনশীল হয়ে বাংলাদেশের মানুষের কথা ভেবে এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু ডিল করেছেন। 2011 সালে মনমোহন সিং চেয়েছিলেন এই তিস্তা চুক্তি হয়ে গেলে ভারত এবং বাংলাদেশের লং টার্ম পার্টনারশিপটা অন্তত তিস্তা নদী কেন্দ্রিক একটা জায়গাকে কেন্দ্র করে বজায় থাকবে। পরবর্তীকালে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা একই জিনিস কিন্তু বিভিন্ন সময় চেয়েছেন, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছিলেন এই চুক্তি হলে বাংলার মানুষ নাকি বঞ্চিত হতে পারেন, ফলে কোনো না কোনো সময় এই চুক্তি কিন্তু করা সম্ভব হয়নি। এবার এখন সমস্যাটা কোথায় হচ্ছে? এখন সমস্যাটা হচ্ছে কারণ এই সরকার হঠাৎ করে, মানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে চীনের দিকে ঝুঁকতে শুরু করেছিলেন। চীন এই তিস্তা রিভারকে কেন্দ্র করে প্রথম প্রকল্পের অফারটি বাংলাদেশকে করে 2020 সালে, কিন্তু সে সময় শেখ হাসিনা সরকারের সঙ্গে যেহেতু নরেন্দ্র মোদীর অত্যন্ত সুসম্পর্ক ছিল, তৎক্ষণাৎই কিন্তু তারা চীনের এই অফারকে কার্যত রিজেক্ট করে দেয়। তখন চীন বলেছিল, তোমরা যখন এই বাংলাদেশের 110 কিলোমিটার জায়গা জল ধরে রাখতে পারছো না, অর্থাৎ তোমরা কখন খরার সময় জল লাগবে, কখন বন্যার সময় এই মানে বাংলাদেশ ভেসে যাচ্ছে, এই পুরো পরিকল্পনাটা সুন্দরভাবে মানে নিয়ন্ত্রণ করতে পারছো না, তাই তোমাদের নদীর উপর আমি একটা প্রজেক্ট করব, সেই প্রজেক্টটির নাম দেব তিস্তা ম্যানেজমেন্ট অ্যান্ড কনজারভেশন প্রজেক্ট। চীন কিন্তু 2020 সালে $1 বিলিয়ন ইনভেস্ট করার একটা প্রতিশ্রুতি হাসিনা সরকারকে দিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা সরকার কোনোভাবেই সে সময় চীনের হাতে এই তিস্তা নদীকে কিন্তু তুলে দিতে চায়নি, কারণ ভারতবর্ষের স্বার্থটা উনি কিন্তু রক্ষা করার চেষ্টা করেছিলেন, কারণ ভারতবর্ষ বাংলাদেশকে সে সময় অনেক কিছুতে সাহায্য করেছিল। সমস্যাটা হয়ে গেছে এখন। সমস্যাটা এটা হয়েছে যে 2025 সালে দাঁড়িয়ে এই চীন আবার তিস্তা নদী কেন্দ্রিক একাধিক প্রজেক্ট নিতে শুরু করেছে এবং তারা ভারতবর্ষকে কার্যত হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশের মাধ্যমে যে বাংলাদেশকে নাকি বঞ্চিত করছে ভারত সরকার, এই পার্টিকুলার তিস্তা নদীর জল নাকি ভারত বেশি ব্যবহার করছে। দেখুন, বাংলার মানুষ ব্যবহার করুক বা না করুক, আলটিমেটলি ভারতই তো এটার ব্যবহার করছে। এই রকম একটা মোটিভ কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এক সপ্তাহ আগে এসেছে। তারা এবার চাইছে চীনকে এই পুরো বিষয়টা যদি হস্তান্তর করা যায় তাহলে এই তিস্তা কেন্দ্রিক একাধিক যে ব্যয়ভার আছে তা চীন নিজের মতো করে এটাকে সামলাতে পারবে এবং ভারতকেও চাপে রাখা যাবে। অর্থাৎ এক ঢিলে দুটো পাখিটা মারতে চাইছেন কিন্তু বাংলাদেশ। এবার ভারতের সিকিউরিটির ক্ষেত্রে সব থেকে বড় প্রশ্ন এখানে কি উঠতে পারে? দেখুন, তিস্তা নদী এমন একটা জায়গায় অবস্থান করছে, অর্থাৎ সিকিম এবং শিলিগুড়ির এই মধ্যবর্তী অঞ্চল, এই পুরো বিষয়টায় কিন্তু চীন সরাসরি ঢোকার একটা অপরচুনিটি তৈরি করতে পারবে। অর্থাৎ সম্পূর্ণভাবে শিলিগুড়ি চিকেন স্নেক, শিলিগুড়ি করিডর এবং শিলিগুড়ি কেন্দ্রিক 7 সিস্টার্স এর কিন্তু একটা জায়গা র্যাডারের মধ্যে এনে ফেলবে চীন, যা ভারতের সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত বড় একটা প্রশ্ন। তার জন্যই ভারত সরকার সম্পূর্ণ বিষয়টা এই মুহূর্তে মানে অবজার্ভ করছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে হয়তোবা কোনো চুক্তি করতে চাইছে না। তাই এই পুরো বিষয়টা মীমাংসার জন্য ঠেলে দেওয়া হয়েছে বাংলার দিকে। অর্থাৎ বাংলাতে আগে এই মিটিং করে বাংলাদেশের 11 জন যে আধিকারিক আসছে তাদেরকে আগে পুরো বোঝানোর ব্যাপারটা থাকবে এবং পরবর্তীকালে হয়তো ভারত সরকার এই বিষয়ে কড়া এক মন্তব্য দিতে পারে। কিন্তু এই তিস্তা চুক্তি আসলে ভারতের সুরক্ষার ক্ষেত্রেও কিন্তু একটা বড়সড় থ্রেট নিয়ে আসতে পারে, কারণ এই বাংলাদেশ সরকার উঠে পড়ে লেগেছে এই তিস্তাকে কেন্দ্র করে ভারতকে হুঁশিয়ারি দিতে গিয়ে তারা এই তিস্তা প্রজেক্টটাই চীনের হাতে তুলে দিতে। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার যদি থাকে তাহলে চীনের হাতে এই পুরো প্রজেক্টটা তুলে দেওয়া কার্যত কিন্তু সময়ের অপেক্ষা। কালকে বাংলাদেশ বলতেই পারে আমাদের দেশের নদী আমরা কাকে তুলে দেবো তোমরা ডিসাইড করবে নাকি। ভারত সরকার পাল্টা সম্পূর্ণ জলও হয়তো বন্ধ করে দিতে পারে যদি এই সমস্ত চুক্তি ফুক্তি না মানে। তাহলে একটা কড়া সংঘাত, একটা কড়া যুদ্ধের দিকে পুরো বিষয়টা চলে যেতে পারে।
অর্থাৎ আন্তর্জাতিক চুক্তি যদি না মানেন তাহলে দুই দেশেরই ক্ষতি হতে পারে। তাই এই পুরো বিষয়টা ধীরে চলো নীতি হয়তো ভারত সরকার নেবে, কিন্তু বিশ্বাস করুন এই রকম ডিসপুট আগামী 30 বছরেও সলিউশন বার করা কিন্তু সম্ভব হয়নি। যদিও বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা একসঙ্গে কথা বলে এই পুরো বিষয়টা একটা জায়গায় নিয়ে এসেছিলেন, কিন্তু কোনো না কোনো কারণে এই বিষয়টা কিন্তু সঠিক দিশা পায়নি। কিছুদিন আগে ত্রিপুরার বাঁধ খোলা নিয়ে বাংলাদেশ বন্যায় ডুবে গেছে এই ধরনের দাবি করেছিলেন নাহিদ। আর আর কিছুদিন আগে মানে 3 দিন আগে বোধহয় এই তিস্তা ব্যারেজকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি অশান্ত হয়ে যায়। তিস্তা বাঁচাও কমিটি নামক এক কমিটি তৈরি করে হাজার হাজার মানুষ তিস্তায় যেখানে জল যেত, যেখানে এখন খরা হয়ে গেছে বাংলাদেশে, সেখানে ভারত বিরোধী স্লোগান দেয়, মিছিল করে। তাদের দাবি ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের বন্যা এবং খরার জন্য আসলে দায়ী। কিন্তু এই চুক্তি আদতে ভারত সরকার এতদিন অবধি মেনে চললেও নতুন করে চুক্তি কিন্তু রিনিউ করা এই মুহূর্তে সম্ভব হয়নি, কারণ পশ্চিমবঙ্গ চাইছে এই তিস্তা চুক্তি এই মুহূর্তে যেন বাংলাকে বাদ রেখে না হয়। এবং এর জন্য প্রধানমন্ত্রীকে একাধিক চিঠিও লিখেছেন মমতা ব্যানার্জি। এবং সব মিলিয়ে মোহাম্মদ ইউনূস এখন সব থেকে বেশি বিপাকে পড়েছে, কারণ তারা হয়তো চীনকে অঘোষিত একটা কথা দিয়ে দিয়েছেন যে তিস্তাকে তারা মানে তিস্তা তাদের এই পার্টটাকে তারা চীনের হাতে তুলে দেবেন। মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে ভারতবর্ষ এবং বাংলা। এবং এই সম্পূর্ণ ডিসপুট আমি একদম তথ্যভিত্তিক আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা কি ভাবছেন এই পুরো বিষয়টা নিয়ে ভারত সরকারের কি সিদ্ধান্ত হওয়া উচিত আপনারা কমেন্টে জানাবেন। শুধু এটুকু মাথায় রাখবেন, তিস্তার অধিকার যদি বাংলাদেশের পাটের অধিকারও যদি চীনের হাতে তুলে দেওয়া হয় তাহলে ভারতের 7 সিস্টার্স এবং চিকেন স্নেক কিন্তু কড়া হুঁশিয়ারির মধ্যে আসতে পারে। এই বিষয়টি মাথায় রেখে আপনারা কমেন্টে জানাবেন এখানে ভারত সরকারের কি করা উচিত। ধন্যবাদ।